হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট। তো আমরা আজকে ভিডিওতে কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করব ফ্রম অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস 11 সেমিস্টার 1। তো দেখো, প্রথমে অ্যাটমিক স্ট্রাকচারের যে কোশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি ফটো ইলেকট্রিক এফেক্টের উপর বেশ করে। তো অ্যাকর্ডিং টু ফটো ইলেকট্রিক এফেক্টের যে ইকুয়েশন, সেই ফটো ইলেকট্রিক এফেক্টের ইকুয়েশনটা কী ছিল? আমরা জানি এইচ নিউ ইজিক্যাল টু এইচ নিউ নট প্লাস কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটাই আমাদের রিলেশন ছিল। এই রিলেশনটার মধ্যে এখানে দেওয়া আছে যে এই ফ্রিকোয়েন্সিটাকে কি বলা হয়? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা বলি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, সূচনা শক্তি। ওকে, তো তার মানে কি, যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো কিছু প্লট করছি, মানে এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, যেটা আমাকে না দিলে কখনোই ফটো ইলেকট্রিক এফেক্ট অবজার্ভ হবে না, ঠিক আছে? কিন্তু যতটা অ্যামাউন্ট আমি দেব, সাপোজ আমি বললাম এই ভ্যালুটা হচ্ছে 4 ইলেকট্রন ভোল্ট। তো 4 ইলেকট্রন ভোল্ট কিন্তু আমরা যদি দেখি যে 4 ইলেকট্রন ভোল্টের রেসপেক্টে এখানে যদি আমি 5 ইলেকট্রন ভোল্ট দিই, তাহলে কি হবে? 4 ইলেকট্রন ভোল্ট কিসের জন্য লাগবে? টু রিমুভ অ্যান ইলেকট্রন, মানে এক্সট্রা যেটা হচ্ছে সেটা 1 ইলেকট্রন ভোল্ট, সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়াবে সেই ইলেকট্রনটার। যদি আমি এখন 6 ইলেকট্রন ভোল্ট দিই, তাহলে অবভিয়াসলি এখানে আমার লাগবে 4 ইলেকট্রন ভোল্ট, কারণ ওটাই হচ্ছে ওর সূচনা শক্তি। বাকি তাহলে 2 ইলেকট্রন ভোল্ট বাড়াবে তার কাইনেটিক এনার্জি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইচটা তো কনস্ট্যান্ট, তার ফ্রিকোয়েন্সি, তার মানে নিউ যত বাড়ছে কাইনেটিক এনার্জি কি হচ্ছে তত বাড়ছে, তো প্রপোর্শনাল। তাহলে সেই হিসাবে দেখলে অপশন সি এইগুলো মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এখানে কি হবে? অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কারণ এইটুকু অ্যামাউন্ট অফ এনার্জি যেটা, সেটা হচ্ছে আমার প্রথম হচ্ছে এইচ নিউ নট, যেটা এখানে দরকার। এই অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি আগে তো দিতে হবে, ইলেকট্রনটা ইজেক্ট হলো, তারপরে এক্সট্রা যে এনার্জি থাকবে সেটা কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে আস্তে আস্তে, ঠিক আছে? সো রাইট অ্যান্সার উইল বি অপশন বি। মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে কি আছে দেখো। নেক্সট কোয়েশ্চেন আছে প্রদত্ত ইলেকট্রনটির অবতরণের জন্য প্রাপ্ত রেখাটি যে সারির অন্তর্গত সেটি হলো। দেখো, এখানে অবজার্ভ যদি আমরা করি তাহলে কি দেখতে পাচ্ছি? বিভিন্ন রকম এনার্জি লেভেল দেওয়া আছে। সেই এনার্জি লেভেলের ক্ষেত্রে কি দেওয়া আছে? তোমার 6 থেকে কোথায় দেখানো হয়েছে? 6 থেকে 3-তে এসছে। তো আমরা জানি যে নিউ বার বা 1/λ ইজিক্যাল টু রিডবার্গ কনস্ট্যান্ট আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ঠিক আছে? এটাই ফর্মুলা ছিল যদি সেন্টিমিটার মেরে করিস। তো n1 এর মান কি? n1 এর মান যদি 1 হয় আর n2 মান যদি 2 থেকে স্টার্ট হয়, 2, 3, 4 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, তাহলে এই সিরিজটাকে আমরা কি সিরিজ বলি? লিম্যান সিরিজ। এটাকে আমরা বলি লিম্যান সিরিজ, ঠিক? সিমিলারলি যদি আমরা n1 এর মান যদি আমার 2 হয় আর n2 র মান যদি আমার 3 থেকে স্টার্ট হয়, 3, 4, 5 করে সবগুলো ইনফিনিটি পর্যন্ত, তাহলে সেটাকে আমরা কি বলি? বামার সিরিজ। ঠিক একই রকমভাবে যদি তুমি ধরো এটাকে করলে n1 এর মান 3, n1 এর মান 3 আর n2 র মান হচ্ছে, তাহলে কত থেকে শুরু হবে? 4, 5, 6 থেকে ডট 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 করে ইনফিনিটিভ। এইটার নাম হচ্ছে প্যাসেন। এটা হচ্ছে প্যাসেন সিরিজ। ওকে, ঠিক একইভাবে n1 এর মান যদি আমি 3 জায়গায় 4 করি, তাহলে ব্র্যাকেট ফুন্ড এরকম করে করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3-এ এসছে, তাই না? n ইজিক্যাল টু 3-তে ট্রানজিশন হয়েছে 6 থেকে। তো 6 থেকে 3-এ আসা মানে হচ্ছে আমার প্যাসেন সিরিজ। 6 থেকে আসুক, যেখান থেকে আসুক, 3-এ এসেছে মানে হচ্ছে প্যাসেন সিরিজ। তো রাইট অ্যান্সার উইল বি অপশন এ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন।
কোন কক্ষকে দুটি গোলাকার নোড বর্তমান? তো কোন কক্ষকে দুটি গোলাকার নোড বর্তমান? দেখো, নোড বার করার যে ফর্মুলা সেটা আমরা জানি। কিভাবে বার করা হয় নোড বার করার ফর্মুলা? নোড বার করার নোড যেটা, নোড ইজ ইকাল টু আমরা জানি রেডিয়াল নোড যেটাকে বলা হয় রেডিয়াল নোড, সেটা হচ্ছে তোমার n-l-1, যেখানে n হচ্ছে তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর l হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম সংখ্যা, আর 1 হচ্ছে ফর্মুলা। তো দেখো এখানে বলেছে এই এতগুলো যে অরবিটালগুলো দেওয়া হয়েছে, গোলাকার নোড কোনটা বর্তমান, কোন কক্ষকে দুটি গোলাকার নোড বর্তমান, দুটি গোলাকার নোড আছে সেটা তোমাকে বার করতে হবে। ওকে, তাহলে দুটি গোলাকার নোড, তার মানে কি স্ফেরিক্যাল নোড হতে হবে। দুটি গোলাকার নোড কী হবে? অবভিয়াসলি 3s অরবিটাল হবে। তার কারণ 3s এর ক্ষেত্রে দেখো ফর্মুলা যদি আমরা বসাই 3 - 0 - 1, কারণ s এর জন্য l এর মান কত? 0 হয়। আমরা জানি এটা l ইজ ইকাল টু যদি 0 হয়, 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে কী হবে? এটা s, এটা p, এটা d, f, g এরকম অরবিটাল হয়। তাহলে এই অরবিটালগুলো যখন হচ্ছে এরকম, তাহলে এইটার রেসপেক্টেই আমাদেরকে বার করতে হবে। তাই 3s অরবিটাল যখন বলা আছে তাহলে এল এর মান 0, 3 - 0 - 1 করলে কত আসছে? এটা 2। তাহলে এটা হচ্ছে নোড কত হলো? 2। এবং এইটার 2 এলো, এবং জানি এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের রেসপেক্টে এইখানে ইলেকট্রন ক্লাউড থাকবে একটা, আর একটা জায়গায় ইলেকট্রন ক্লাউড এটা। তাহলে এইটা হচ্ছে একটা নোড, এইটা একটা নোড। তো ঠিক এরকম আরও একটা অরবিটালের পরে এইখানে একটা নোড, তাহলে এইটা একটা নোড, এইটা একটা নোড। সো নোড হচ্ছে কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা একটা নোড, আর এই জায়গাটা একটা নোড। ওকে, তাহলে দুটো নোড পাচ্ছি 3s অরবিটালের ক্ষেত্রে, গোলাকার নোড। ঠিক আছে, কারণ আনসার হবে অপশন সি, 3s। ওকে, চলো। এবং এটা হচ্ছে এই 3s এর ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা এস ফাংশন জানি সবসময় উপর থেকে নিচের দিকে নামে। তো উপর থেকে ডিক্রিজ করে নেমেছে, এইখানে একটা টাচ করেছে, মানে দিস ইজ 1 নোড, এবং এটা আবার ক্রস করে মাইনাস হয়ে আবার উপর দিকে উঠেছে, তাহলে এটা হচ্ছে আর একটা নোড। তাহলে দুটো নোড আমরা কিন্তু দেখতে পাচ্ছি রেডিয়াল নোড। সো দিস ইজ ফর 3s ওয়েভ ফাংশন। আর মানে ওয়েভ ফাংশন ভার্সাস আর ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াসের প্লট। ওকে, এটার আনসার হবে 3s। মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। আচ্ছা, দেখো 6 পয়েন্ট বলেছে, এটা কি গতিবেগ আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার কোন ইকুয়েশন? এটা হচ্ছে আমার হচ্ছে তোমার হচ্ছে যে Heisenberg uncertainty principle, Heisenberg uncertainty principle. So its formula del x into del px, x direction যদি ধরি, greater than equal to h by 4 pi. This is the basic relation. Okay, যেখানে আমরা del px এর জায়গায় বা del p বলতে পারি, শুধু m কনস্ট্যান্ট রেখে del v বসাতে পারি। So according to that the equation will be del x equal to h by 4 pi m into del v। del vটা নিচে চলে আসবে। এবার সব কিছু দেওয়া আছে, শুধু ব্যাস ভ্যালু বসাতে হবে আমাদেরকে। 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে? এটা হচ্ছে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু। দেন 4, 3.14, পায়ের ভ্যালু 3.14, মাস হচ্ছে কত? এখানে ইলেকট্রনের ভর, বা ইলেকট্রন বলেনি, এটা এই ভর বলে দিয়েছে। তাহলে 6.626 ইন্টু 10⁻⁻13 কেজি। ওকে, দেন ডেল ভি কত বলা আছে? দেখো, গতিবেগের অনিশ্চয়তা, ডেল ভি হচ্ছে আনসার্টেনিটি ইন ভেলোসিটি। তো সেটা কত? 1 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। সবগুলো এসআই আছে, কেজি এসআই, মিটার এসআই। ওকে, জাস্ট ন্যানোমিটারে তোমাকে বার করতে হবে, কারণ প্রথমে আমাকে বেরোবে কিন্তু মিটারে। তো এটা যদি ক্যালকুলেশন করা যায়, মোরালেস ক্যালকুলেশন যদি কাটাকুটি করে করো, তাহলে এটা আসবে উপরের দিকে আমি যদি রাখি 10⁻⁻34, ঠিক আছে, আর নিচে 4, 6,
আর উপরে 6 6 6 কেটে দিলে নিচে অলমোস্ট 3 4 12 12 কাছাকাছি, তাহলে 12.56, আর এখানে হচ্ছে 10⁻13 আর 6, সো হয়ে যাবে 10⁻7, 10⁻7। তো এটাকে যদি করা যায় তাহলে 1/12, ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.079 ইন্টু 34 থেকে 10⁻7, তাহলে 34 থেকে 10⁻7 দিলে 10⁻27 মিটার। ওকে, তো এটা হচ্ছে 10 তো এটা 10⁻7 মিটার। তাহলে এটাকে আমাদেরকে ক্যালকুলেশন করে এটা আসবে অ্যাপ্রক্সিমেটলি, আই থিঙ্ক কোশ্চেনটা একটু প্রবলেম আছে, এটা হবে হয়তো পাওয়ার এতে। তাহলে এটা কি অ্যান্সার হবে? পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা দিই তাহলে 0.08 ন্যানোমিটারের কাছাকাছি এটা আসবে। ওকে, এটা 0.0 ন্যানোমিটারের কাছে আসবে। আই থিঙ্ক অপশন বা এখানে ভ্যালু একটা কিছু ভুল আছে, যেটা হচ্ছে গন্ডগোল হচ্ছে 13 থেকে 7 -7। হ্যাঁ, আদারওয়াইজ অ্যাপ্রক্সিমেট অ্যান্সার উইল বি 0.08। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 0.08। ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটা হচ্ছে 10⁻7, দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, বাট অপশানে হয়তো গন্ডগোল আছে কিছু, সেটা ক্যালকুলেশন করলে এটা হবে রাইট অ্যান্সার। ওকে, তো চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে দেখো, যদি বলছে একটি ইলেকট্রনের অনিশ্চয়তা, একটা ইলেকট্রনের অবস্থানের অনিশ্চয়তা শূন্য হয় তবে ভরবেগ অনিশ্চয়তা কত? সেম জিনিস, তাহলে ∇x ইন্টু ∇p গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। তাহলে বলেছে একটা অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা মানে কি? ∇x এর মান যদি তোমার শূন্য হয় তাহলে ∇p কত হবে? তাহলে ∇p ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু তুমি কি করবে? h/4π, নিচে বসাবে ∇x, তো গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4π। ∇x এর জায়গায় কি বসাবে তুমি? ∇x এর জায়গায় তুমি বসাবে 0 বসাবে। তাহলে ∇x এর জায়গায় তুমি যদি 0 বসাও তাহলে 1/0 মানে কি? এটা হয়ে যাবে ইনফিনিটি ভ্যালু, অসীম। এটা রাইট অ্যান্সার উইল বি এটা, অ্যান্সার হবে অসীম মানে ইনফিনিটি। ঠিক আছে, চলো নেক্সট পরের কোশ্চেনে দেখো, কোনটিতে 4টি ইলেকট্রনের বিন্যাসকে শক্তির উদ্যোগ ক্রমে সাজানো হয়েছে? করো এটা, কি হবে, কি দেখবো আমরা? জাস্ট দেখতে হবে এটা n+l রুল। n+l রুল বলছে কি, যা n+l এর ভ্যালু সাম করার পর যার ভ্যালু বেশি হবে তার এনার্জি কি হবে? বেশি, তার এনার্জি বেশি। তো প্রথমে n+l দেখতে হয়, যদি ইফ n+l ভ্যালু দুজনের ক্ষেত্রে ভ্যালু বিকামস কি হয়ে যাবে? বিকামস ইকুয়াল। যদি ইকুয়াল হয়ে যায় দেন আমাকে দেখতে হবে কার ভ্যালুটা? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ভ্যালু। তো লোয়ার ভ্যালু অফ n উইল বি লোয়ার এনার্জি, হায়ার ভ্যালু অফ n উইল বি হায়ার এনার্জি। ঠিক, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে n+l ভ্যালু যদি যোগ করো তাহলে 4 + 1 কতটা? 5। এখানে যদি যোগ করো তাহলে 4 + 0, এটা হয়ে গেল 4। এখানে 4 + 3, 4 + 3 কত হয়ে গেল? 7। এখানে যদি যোগ করো তাহলে 3 + 1 হয়ে গেল 4। তাহলে অবভিয়াসলি 3 তো বেশি হচ্ছে, তো অপশান একটাই আছে, 3টা হয়ে যাচ্ছে। শক্তির উদ্যোগ ক্রমে সাজাতে বলেছে, তাহলে 7 এখানে হয়ে যাচ্ছে, অপশান এ উইল বি রাইট অ্যান্সার। যদি দেখো তাহলে 7 সব থেকে বেশি হলো, দেন তারপরে 5 আসবে, মানে একেরটা। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেই অনুযায়ী এটাকে বলতে পারি আমরা যে 3 সব থেকে বেশি, দেন তারপরে আসছে 1। এবার এই দুটোই 4, তো 4-এর মধ্যে যখন সমান হয়ে যায়, যখন বললাম যে ইকুয়ালস হয়ে যায় যদি, তখন কি দেখবো? লোয়ার ভ্যালু অফ n উইল বি লোয়ার এনার্জি অ্যান্ড হায়ার ভ্যালু অফ n উইল বি হায়ার এনার্জি। তো এখানে দেখতে পাচ্ছি n এর ভ্যালু 4, এটা 3, তাহলে কি হবে? 2 বেশি হবে, 2 বেশি হবে আর 1 এই 2 বেশি হবে, 4 কম হবে, এটা। সো ইট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, চলো মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। নিচের কোন চিত্রটি হুন্ডের সূত্র অনুযায়ী 6টি ইলেকট্রন বিশিষ্ট 3D উপকক্ষের সঠিক ইলেকট্রন বিন্যাস?
সিক্স ইলেকট্রনকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে 3D অরবিটালে। তো 3D অরবিটালে হুন প্রিন্সিপাল কি বলছে, যে প্রথমে সেম এনার্জি বা ডিজেনারেট 1 2 3 4 5 এই এনার্জিগুলোকে বলা হয় ডিজেনারেট। ডিজেনারেট মানে হচ্ছে সেম এনার্জি, এটা মনে রাখবে, ডিজেনারেট মানে সেম এনার্জি। তাহলে সেম এনার্জি যখনই হবে, তাহলে সেম এনার্জিতে থাকার সময় ইলেকট্রনগুলোকে আগে একটা একটা করে ফিল আপ করতে হবে প্রত্যেকটা এনার্জিতে, এবং তারা একই স্পিনে থাকবে। যদি ইলেকট্রন বেশি হয় তখন রিপিট করব অপোজিট স্পিনে। তো দেখো কীরকমভাবে ফিল আপ করছি। ধরো ফিল আপ করছি আমি এটা ইলেকট্রন এরকমভাবে। তাহলে প্রথমে একটা উপরে স্পিনে, তারপরটা উপরে স্পিনে, তারপরটা 3 4 না 5। তাহলে এটা তো আমি 3Dতে ভরে দিলাম 5টা, কিন্তু আমাকে বলেছে 6টি ইলেকট্রন সাথে। তাহলে আরও একটা ইলেকট্রন যদি করি তাহলে এইখান থেকে শুরু হবে এবং অপোজিট স্পিনে দিতে হবে। তো কোনটা হবে অপশান? তাহলে রাইট অ্যান্সার উইল বি অপশান সি। দেখো এটা আছে, তাই না? অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য 3D ম্যাক্সিমাম ইলেকট্রন আগে জিজ্ঞেস করে, যদি 3Dতে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, তো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 10। 3D হোক 4D হোক 5 যাই হোক না কেন, ডিতে ম্যাক্সিমাম ইলেকট্রন 10। এখানে 6টা আছে, আরও 4টে দিলে টোটাল 10 হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী আছে। নেক্সট কোশ্চেন তোমার হচ্ছে, দুটো কোশ্চেন আছে, সেটা হচ্ছে 3p অরবিটালের রেডিয়াল নোডের সংখ্যা। দেখো 3p অরবিটালের রেডিয়াল নোড যদি বার করতে হয়, একই ফর্মুলা আবার বললাম, যে রেডিয়াল নোড ফর্মুলা হচ্ছে n-l-1। ঠিক আছে, রেডিয়াল নোড কি n-l-1। তো n-l-1-এ যদি দেখো, n মানে কি প্রিন্সিপাল কোয়ার্টার নাম্বার, তো প্রিন্সিপাল কোয়ার্টার নাম্বারের ভ্যালু কত, এখানে কি বলেছে 3p অরবিটালের ক্ষেত্রে করেছে। তাহলে ফর 3pর ক্ষেত্রে যদি দেখো, তাহলে n এর মান কত 3, মাইনাস p এর জন্য l এর মান কত, বসাবো, l এর মান বসাবো 1, ফর্মুলা হচ্ছে -1, সো কত এলো 1। তাহলে 3p অরবিটালের রেডিয়াল নোডের সংখ্যা কত 1, অপশন ডি। আচ্ছা 3p অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল নোডের সংখ্যা কত হলো, তাহলে 1 হলো। এরই ওয়েভ ফাংশন যদি করতে বলে আমাদের সাই ভার্সেস আর, ঠিক আছে, তাহলে p এর ক্ষেত্রে আমরা জানি সবসময় নিচ থেকে স্টার্ট হয়। ওকে, তো নিচ থেকে যদি স্টার্ট হয় তাহলে এর ক্ষেত্রে নোড কটা পেলাম 1। তাহলে 1 নোড মানে হচ্ছে আমরা এখান থেকে উপরে গিয়ে একবার টাচ করে নিচে যাবে, দিয়ে তারপরে প্যারালাল চলতে থাকবে। এটা হচ্ছে তোমার 3pর ক্ষেত্রে ওয়েভ ফাংশন। আর এটারই যদি তোমাকে বলা হয় প্রবাবিলিটি সাই আর স্কোয়ার ভার্সেস আর, দেন এটা শুধুমাত্র উপর দিকে থাকবে, একবার টাচ করলো দেন আর একবার টাচ করে প্যারালাল চলে গেল। এইটা হচ্ছে নোড, এই নোডটা হচ্ছে এটা, দিস ইজ নোড, এটা হচ্ছে নোড। কিন্তু প্রবাবিলিটি ক্ষেত্রে সবসময় পজিটিভে থাকবে সব ওটা। আর এটারই যদি তোমার আরডিএফ ভার্সেস প্লট করা হয়, তো এর ক্ষেত্রে আরডিএফ সেমই হবে, কারণ এটা হচ্ছে উপর দিকে থাকবে। ঠিক আছে, আরডিএফ ভার্সেস যদি আর করা হয়, আরডিএফ মানে হচ্ছে সাই আর স্কোয়ারের সাথে এখানে 4πr² টার্মটা অ্যাটাচ থাকবে, তো সেম প্লটই তুমি এক্ষেত্রে পাবে আর কি। ঠিক আছে, এটা। আচ্ছা, তার এই যে 4D অরবিটালে অ্যাঙ্গুলার নোড জানতে চেয়েছে, আর একটা কোশ্চেন ছিল এখানে 4D অরবিটাল, এটা লেখা আছে এখানে 4D, এটা হচ্ছে 4D আছে। 4D অরবিটালে অ্যাঙ্গুলার নোড, তাহলে অ্যাঙ্গুলার নোড মানে হচ্ছে এল এর ভ্যালু। ঠিক আছে, এল এর ভ্যালু, তাহলে 4Dর ক্ষেত্রে ডি এর জন্য এল এর মান কত 2, উপরে পি এর জন্য এল এর মান কত 1। তাহলে এইখানে 4D যে কোনো ডি এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 2, তাহলে অ্যাঙ্গুলার নোড হচ্ছে 2, এটাই হচ্ছে অ্যাঙ্গুলার নোড। ওকে, তাহলে এটা হবে অ্যান্সার 2। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। আচ্ছা, এখানে দেওয়া আছে ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য সম্পর্কিত কোন উক্তিটি সঠিক নয়। তাহলে ক্যাথোড রশ্মিতে আমরা কি জানি, একটা সেট আপ করা থাকে এরকম, যেখানে এদিকে একটা নেগেটিভ পার্ট যেটা হচ্ছে ক্যাথোড, আর একটা হচ্ছে পজিটিভ পার্ট যেটা হচ্ছে অ্যানোড, দিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে, তাই না? এবার প্রশ্ন হচ্ছে যে বলেছে ক্যাথোড থেকে নির্গত হয়ে অ্যানোডের অভিমুখে গমন করে। ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে নির্গত হয়ে অ্যানোডের দিকে যায়, ব্যাস হয়ে গেল এটাই। ক্যাথোড রশ্মি মানে কি, কোনগুলো ক্যাথোড থেকে অ্যানোডে যায়।
তো ক্যাথোড থেকে নির্গত অ্যানোডে অভিমুখে গমন করে, দ্যাটস ওয়াই ইট ইজ ক্যাথোড রেসি বা ক্যাথোড রে। ক্যাথোড রে মানে তো ক্যাথোড থেকে অ্যানোডে যায়। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই ঠিক আছে। বহিস্থ কোন তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এগুলি সরলরেখায় গমন করে। অবশ্যই তুমি যদি বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড এদিকে না দাও, প্লাস মাইনাস কিছু, তাহলে ওরা কী হবে, স্ট্রেট লাইনে চলবে, প্রত্যেকটা ইলেকট্রনগুলো মুভ করবে। ক্যাথোড রশ্মি মানে কি, ইলেকট্রন। ঠিক আছে, ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য ক্যাথোড রশ্মি নলে ব্যবহৃত ক্যাথোডের উপাদানের উপর নির্ভর করে না। একদমই ঠিক কথা, একদমই কথা এটা। কারণ তুমি যেই মেটেরিয়ালস নাও না কেন, সোডিয়াম নাও বা ম্যাগনেসিয়াম নাও বা তুমি হাইড্রোজেন নাও, তাহলে হাইড্রোজেন থেকে যে ইলেকট্রন বেরোবে এখান থেকেও সেই ইলেকট্রন বেরোবে, এখান থেকেও সেই ইলেকট্রন বেরোবে, এবং ডয়টোরিয়াম যদি নাও সেখান থেকেও ইলেকট্রন বেরোবে। তাহলে আইসোটোপিক সাবস্টিটিউশনও যদি করি, মানে এটা হাইড্রোজেন, এটা ডয়টোরিয়াম, এখান থেকে যদি বলি এক্স অ্যামাউন্ট অফ ইলেকট্রন রিলিজড হয়, তাহলে অবভিয়াসলি ডয়টোরিয়াম থেকেও এক্স অ্যামাউন্ট অফ ইলেকট্রনই রিলিজড হবে, একই জিনিস নিয়ে সেট আপ করলে। তাহলে ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য ক্যাথোড রশ্মি ব্যবহৃত ক্যাথোডের উপাদানের উপর নির্ভর করে না। একদমই ঠিক। ক্যাথোড রশ্মি বৈশিষ্ট্য ক্যাথোড রশ্মির অনুপস্থিত গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, এটা ভুল। তো রাইট অ্যান্সার উইল বি ডি। তো প্রকৃতির উপর ডিপেন্ড করছে না, শুধুমাত্র এইগুলো। ঠিক আছে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। তো পরের পার্টে নেক্সট পার্টে আমরা আরও কিছু কোশ্চেন ডিসকাস করব। অনেকগুলো কোশ্চেন এখনও আছে, তো সেটা হচ্ছে যে নেক্সট পার্টে আমরা ডিসকাস করবো কোশ্চেনগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। If you like the video, then share with your friends and subscribe my channel. Thank you and stay tuned for the next part.